আগামী নির্বাচনের ব্যাপারে সরকারের প্রত্যয়ের কথা বিশ্ব নেতাদের জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে আরও বিনিয়োগে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান। আগামী নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন শীঘ্রই জানালেন ডক্টর জাহিদ। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে জামায়াতের আমিরের আহ্বান। এনসিপির শাপলা প্রতীক চাওয়াকে হুমকি মনে করে না ইসি, জানালেন সিইসি। বড় দলগুলোর বিরোধিতায় আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাচ্ছে না, অভিযোগ ডক্টর বদিউরের। জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 হত্যাসহ 8টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, জানিয়েছে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের আগামী নির্বাচনের ব্যাপারে সরকারের প্রস্তুতি ও প্রত্যয়ের কথা বিশ্ব নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্র, ইতালি, ফিনল্যান্ড, কসোভো, পাকিস্তান, ভুটান সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনায় আসন্ন সাধারণ নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের প্রার্থিতা, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া এবং নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ ব্যবহারের জন্য বাংলাদেশের প্রচেষ্টা সহ নানা বিষয় উঠে আসে। এছাড়াও বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ সহ বেশ কয়েকটি দেশের নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত সংস্কার, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় 1000-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ ও সমবেদনা জানান ডক্টর ইউনুস। বিশ্ব নেতাদের সাথে আলোচনায় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ প্রার্থিতা, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া সহ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথা উঠে আসে। Reform the system, reform the rules, the laws, the institutions and so on. So this is one of the agenda item. Second agenda is a trial of those people who ordered killings and stealing money from the country. Literally they just took all the assets of the country, shifted away from other countries and so on. So catch them, punish them, it's a legal procedure. And the third one is election. So now we are coming closer to the election, and we have announced the date for the election. It's in February, first half of the February next year. So we'll have the election, so we'll have an elected government. And students who are fighting on the street, they also formed a political party. এরপর ইউএস বাংলা বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে তিনি মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। Make things happen in a country which your role played a very important role. Personally, you feel gratified. Personally, you feel happy about that. So we would like to make you permanent friends, not just temporarily you are in the business, so you are friends, and then you forget. We want you to make you permanent friends for Bangladesh. জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইনের আরেকটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণের কথা তুলে ধরেন। Poverty is not created by poor people. That's a big lesson I learned. Seeing these women that I work with, they're as good human beings as anybody else. But they're extremely poor. Why does it happen? So my conclusion was, it's not her fault that she's poor. It's a fault of the system that we built. এছাড়া এসব ফোরামের আলোচনায় দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে অবস্থানরত 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের সহায়তার জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিলের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জনগণের কাছে সমাদৃত ব্যক্তিরাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন বলে জানান বিএনপি নেতারা। সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে দুর্বল সরকার গঠন করতে চায় একটি পক্ষ। রিপোর্ট করছেন সিকান্দার রহমান।
জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্সের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারটি হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী নির্বাচন ও পিআর পদ্ধতির বিষয়ে কথা বলেন। বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি হয়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে। বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদি এই ফ্যাসিবাদী শক্তির যার পতন হয়েছে 5ই আগস্টে, তার যদি পুনরুত্থান ঘটে, তাহলে আন্দোলনকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সেটা চিন্তা করেই শরীরের লোম শিউরে ওঠে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাইনিজ পিপল ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের প্রতিনিধি দলকে সে কথাই জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝোপিং ঝিয়ান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে গ্রহণযোগ্য নির্বাচনে অংশ গ্রহণ করছে বলেও জানান তিনি। অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতের আমির প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু এখানে আলোচনায় স্থান পায়নি। শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সিএসি বলেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি। পরে এনসিপি চেয়েছে, তাদেরও দেওয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, এটা কমিশনের সিদ্ধান্ত। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন কমিশন কারো কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। তিনি আরো বলেন, আইন অনুযায়ী চলমান পদ্ধতিতেই ভোট হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়েও ভাবছে না ইসি। জানান, জাতীয় পার্টির সংলাপে আসবে কিনা তার সময় এলেই বলা যাবে। যে কোনো কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার। আর এরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন, নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল।
সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে, এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকমভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, বা আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জরিপের বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিলেও জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কায় তা করতে দেয়নি বড় রাজনৈতিক দলগুলো। রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেছেন, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি, সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি। ডক্টর বদিউল বলেন, রাজনীতির লক্ষ্য এখন জনকল্যাণ নয়, এটা পুরোটাই ব্যবসায় পরিণত হয়েছে। দেশের রাজনীতি যতক্ষণ ঠিক না হবে, পরিচ্ছন্ন প্রার্থী যতদিন রাজনীতিতে না আসবেন, ততদিন দেশের সার্বিক উন্নয়ন হবে না। অনুষ্ঠানে অন্যান্য আলোচকরাও ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থা পরিবর্তনের তাগিদ দেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে জনগণের সম্পৃক্ততার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। আমরা প্রস্তাব করেছি যে প্রথম লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হোক। শুধু তাই নয়, আমরা একটা সার্ভে করেছি, 46,000 ব্যক্তি সার্ভে করেছি। তারাও বলেছে যে ওভারওয়েলমিং মেজরিটি বলেছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক। এবং আপনারা জানেন কেন হয় নাই। আমাদের সেই নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন করতে হবে। এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 7টি হত্যাসহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 29 সেপ্টেম্বর তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যা, উস্কানি ও রাজাকার বলে ট্যাগিং সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ সহ তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোগী সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। অনারেবল ট্রাইব্যুনাল 2 আমাদের ফর্মাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। প্রাথমিক প্রমাণে অভিযোগগুলো গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে অভ্যুত্থান দমনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সরকারকে সহযোগিতা এবং উস্কানির অভিযোগ আনা হয়েছে। এই আসামি জনাব হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার 14 দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। উনি বেশ কয়েকটি 14 দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। এবং বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই যদি বাংলাদেশে কোনো মানবতা বিরোধী অপরাধ পরিচালনায় ইনসিস্ট করে, অ্যাবেট করে, ফ্যাসিলিটেট করে, তবে তার বিচারও বাংলাদেশে করতে পারবে এই ট্রাইব্যুনাল। সে কারণেই জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ে দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের বিচার্য মর্মে প্রসিকিউশন ফর্মাল চার্জে উল্লেখ করেছে। এদিকে চাংখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17তম সাক্ষী কনস্টেবল আশিক খান সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে আশুলিয়ায় পুড়িয়ে হত্যার মামলার আসামিদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা চালান প্রার্থীরা। ছাত্রদল মনোনীত প্যানেলে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা চালান। এ সময় তারা ভোট চাওয়ার পাশাপাশি ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে ভোটারদের মতামত নেন। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট 415 জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করা হয়েছে। 15 অক্টোবর হবে চাকসু নির্বাচন। যাচাই বাছাই শেষে ও মনোনয়ন প্রত্যাহারের পর 415 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। ঠিকাদারের অবহেলায় ঝুলে আছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতু। কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হওয়ার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল তা পরিণত হয়েছে হতাশায়। ভোগান্তি নিয়ে নদী পারাপার হচ্ছেন তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2018 সালে পাহাড়ি নদী জাদুকাটার ওপর সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। শুরু থেকেই ঢিমেতালে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ঠিকাদারের গাফিলতির কারণে 7 বছরের মাথায় 30 ভাগ কাজ বাকি থাকতে চুক্তি বাতিল করে দেয় কর্তৃপক্ষ। ফলে ভোগান্তি রয়েই গেছে এই অঞ্চলের মানুষের। সুনামগঞ্জ থেকে সরাসরি ওপার আওয়া যায়, যেমন বাদাঘাট যাওয়া যায়, বাদাঘাট থেকে বিনাগুলি আওয়া যায়। ব্রিজটা আমরা লাগি খুব জরুরি দরকার। ব্রিজটা চালাই তো আমরা তায়ারপুর যাইতাম, বাতাঘাট যাইতাম, সুনামগঞ্জ যাইতাম, কত দেশ যাইতাম। এটা এভাবে করেছে, এটা আর কেউ শুনলেন না। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করার পরে ফিরে আসে। যাওয়া আসা অনেক কষ্ট, মানুষের ভোগান্তি অনেকটাই। সেতুটি নির্মাণ হলে জেলার তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার মানুষের জেলা সদরে যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারেকের টিলা ও শিমুল বাগানে সহজে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। পর্যটনকে আরও গতিশীল করতে এবং ওই এলাকায় 3টা শুল্ক স্টেশন রয়েছে, এই ব্যবসাকে আরও গতিশীল করতে এই ব্রিজ নির্মাণ খুব দ্রুত হোক, সেটা শুধু আমি নয়, এই সমস্ত সুনামগঞ্জবাসীর দাবি। এদিকে চুক্তি বাতিলের পর দ্রুত কাজ শেষ করতে প্রকল্প পরিচালকের সঙ্গে মৌখিকভাবে অঙ্গীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর ভিত্তিতে আবারও শুরু হয়েছে নির্মাণ কাজ। কাজের অগ্রগতি সন্তোষজনক হলে চুক্তি পুনর্বহাল করার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কাজটির রিমেনিং যে এস্টিমেট এবং যেই পরিমাণ ঠিকাদার কাজ করছে, এই এস্টিমেট দুটি আমরা সদর দপ্তর প্রেরণ করে আসি। সদর দপ্তর থেকে 2টি এস্টিমেট অনুমোদন পাওয়া গেলে ঠিকাদারের সাথে যে ক্যান্সেল হয়েছে সেটা আমরা জানা পাওনা আমরা নিষ্পত্তি করব এবং নতুন করে টেন্ডার আহ্বান করে বাকি কাজ আমরা শেষ করব। জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন 750 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 85 কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে চার্জশিট গ্রহণের এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। এর আগে গত 30 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ ফয়সাল 231 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় এই পর্যন্ত 84 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 2024 সালের 3 আগস্ট সন্ধ্যায় নগরের বদ্দারহাটে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা হামলা চালালে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক শহীদ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহীদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলাটি করেন। 8ম শ্রেণীর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে
জুম ছাত্র জনতার ব্যানারে পালিত হয়েছে আধা বেলা সড়ক অবরোধ। অবরোধের সমর্থনে সকালে জেলার বিভিন্ন সড়কে পিকেটিং হয়। সড়কে চলেনি অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সড়কে অবস্থান নিয়েছিল পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশেই অচেতন অবস্থায় পাওয়া যায় ওই শিক্ষার্থীকে। এই ঘটনার পর পরিবার সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। এদিকে জড়িত অভিযোগে বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় সয়নশীল নামের একজনকে আটক করে পুলিশ। সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আবারও ৫ জন শিশুসহ ১০ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের 0 পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি রাতেই তাদেরকে হস্তান্তর করে সাতক্ষীরা সদর থানায়। এর আগে গত মঙ্গলবার অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ এর হাতে আটক হয় এই ১০ জন বাংলাদেশি। বিজিবি জানায়, ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদেরকে আটক করে। পরদিন বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জাতীয় গ্রিডের ১৩২-৩৩ কেভির একটি ট্রান্সফরমারে হঠাৎ করেই আগুন লাগে। এতে মুহূর্তেই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফলে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর বিকল্প লাইনের মাধ্যমে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানিয়েছেন, আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভরা মৌসুমেও দাম কমেনি ইলিশের। ভারতের রপ্তানির প্রভাবও পড়েছে বাজারে। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এখনও আওয়ামী লীগ নেতার লাইসেন্সেই ইলিশ রপ্তানি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছে ব্যবসায়িক সমিতি। দাদন প্রথা বাদ দিয়ে জেলেদের ব্যাংক ঋণ দিয়ে হলেও ইলিশের মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি ক্রেতাদের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকার অনুমোদিত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি মহানগর আওয়ামী লীগের এক নেতার। এক একটি লাইসেন্সে ৩০ থেকে ৩৫ টন ইলিশ রপ্তানি করার অনুমতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 2 টন ইলিশ রপ্তানি হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতার ইলিশ রপ্তানির খবরে ক্ষোভ জানিয়েছেন পোর্ট রোড মালিক সমিতির বর্তমান নেতারা। ইন্ডিয়া মাছ দেওয়ার কোনো পারমিশন আমরা জানি নেই এবং আমরা লিখিত কোনো কাগজ পাই নেই। তাই এটা আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাছ দেওয়ার ইন্ডিয়া তারা পরিকল্পনা নিয়েছে এবং লাইসেন্স যাদের আছে তাদের দেশে, তা এটা তো মূল দায়িত্ব সরকারের। না এখানে ব্যবসায়ী ভাই পোর্টে সবই ব্যবসায়ী সমান। সরকার দিয়ে অনুমতি পাইছে, এইতে মাছ চালাইতে আছে, আর 2 দিন চালাই আর চালাইতে পারে না। ভরা মৌসুমে এখনও ইলিশের দাম বেশি হওয়ায় এটিকে নিয়ন্ত্রণে আনার দাবি ক্রেতাদের। আমাদের দেশে ইলিশ মাছ উৎপাদন হয়, অথচ আমরা ইলিশ মাছ এত দাম দিয়ে খাই। আমাদের দেশেও তো হিন্দু সম্প্রদায়ের লোক আছে, এখন বিভিন্ন অকেশনে দেখা যায় টনকে টন ইলিশ মাছ ইন্ডিয়া পাঠানো হয়। আগের সরকারও বাহিরে ইলিশ মাছ পাঠাইতো, বিশেষ করে ইন্ডিয়া। তো এখনও সরকার যদি পাঠায় তাহলে আমাদের দেশের চাহিদা কিভাবে পূর্ণ হবে? আড়তদাররা বলছেন, একাধিক আড়ত থেকে দাদন নেয় জেলেরা। জেলেরা জানায়, প্রতি ট্রিপে মাছ না পাওয়ায় লোকসান পুষিয়ে নিতে হয় তাদের। অন্য জায়গায় আবার দাদন নেওয়া আছে, ওখানে নিয়ে যায়। যেমন আমাদের একার কাছ থেকে নেয় না, বরিশাল থেকে নেয়, মহিপুর থেকে নেয়, চাঁদপুর থেকে নেয়, ভোলা থেকে নেয়, অনেক জায়গা থেকে নেওয়া দাদন নেওয়া। 800 গ্রাম 900 গ্রাম ওটার মন চলে 72,000 টাকা, 1800 টাকা কেজি। আর যেটা হাফ কেজি, কেজিটা চলে 2050 টাকা কেজি। ইলিশের মূল্য নির্ধারণের পরিকল্পনা আলোচনায় রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। দেশের সকল শ্রেণীর মানুষের নাগালের মধ্যে যাতে আসতে পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় অনেক আন্তরিক আছে। ইলিশের মূল্য নির্ধারণ সাপেক্ষে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করার পরামর্শ তাদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।
বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালি থানার মন্দিরগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রকনুজ্জামান সরকার। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা পুরস্কার বিতরণী উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের খান্দারে জেলা সুইমিং পুলে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গাইবান্ধায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছে র্যাব। কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এতে উপস্থিত ছিলেন র্যাব 13 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসউদ্দিন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্র মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। দুপুরে উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সাংগঠনিক জেলা 2 এর সভাপতি লানসু হাসান চৌধুরী। খাগড়াছড়িতে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে মন্দির পরিদর্শন করেছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। দুপুরে শহরের কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির ও জগন্নাথ মন্দির পরিদর্শন করে কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি। কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা সহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে কদমতলী গোলচত্বর এলাকায় ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ক্রাইম অ্যান্ড অপসের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে মাগুরায়। দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফজল হোসেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি শীর্ষক অ্যাডভোকেসি সংলাপ হয়েছে কক্সবাজারে। এতে নারীদের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে 5 দফা সুপারিশ তুলে ধরা হয়। বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আগামী নির্বাচনের ব্যাপারে সরকারের প্রত্যয়ের কথা বিশ্ব নেতাদের জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে আরও বিনিয়োগ করতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান। আগামী নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন শীঘ্রই জানালেন ডক্টর জাহিদ। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে জামাতের আমিরের আহ্বান। এনসিপির শাপলা প্রতীক চাওয়াকে হুমকি মনে করে না ইসি, জানালেন সিইসি। বড় দলগুলোর বিরোধিতায় আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাচ্ছে না, অভিযোগ ডক্টর বদিউলের। জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 হত্যাসহ 8টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অপরাধের প্রাথমিক প্রমাণও মিলেছে, জানিয়েছে প্রসিকিউশন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।